হবু শাশুড়ি 2 মাসের অন্তঃসত্ত্বা। খবরটা প্রথম দিন চাপা থাকলেও দ্বিতীয় দিনে বাতাসের চেয়েও দ্বিগুণ গতিতে নোমানের বাসায় পৌঁছালো। আত্মীয়দের ভিতর রীতিমতো ছিচি রোল পড়ে গেছে। আর 1 মাস পর যার মেয়ের সাথে তার বিয়ে, সেই শাশুড়ি কিনা আবার মা হতে যাচ্ছেন। ঘৃণায় গা গুলিয়ে যাচ্ছে নোমানের। পার্কের বেঞ্চে বসে বিরক্তি ভরা দৃষ্টিতে সে তার হবু বউ সিরিনের দিকে চেয়ে আছে। সিরিন মাথা নিচু করে বলছে, মা সত্যিই প্রেগনেন্ট। ছেলে হবে নাকি মেয়ে হবে এটা জানা যাবে বাচ্চার 6-7 মাস বয়সে। তবে মা যে প্রেগনেন্ট এই কথাটা আমি ধামাচাপা দেব না, এটা সত্যি। মানে এসব কি বলছো তুমি? তোমার মা এই বয়সে প্রেগনেন্ট, তাও আবার এই বুড়ো বয়সে? আমি জাস্ট ভাবতে পারছি না। আগামী মাসে আমাদের বিয়ে, আর এর মধ্যে তোমার মায়ের এই সব। এত অবাক হওয়ার কি আছে? তার সক্ষমতা ছিল, আর ডাক্তারের রিপোর্টে তো এটাই বলছে। নোমান আর একটু রাগ দেখিয়ে বলতে থাকে, দেখো শিরিন, আমি এত কথা শুনতে চাইছি না। যে মহিলার একমাত্র মেয়ের আজ বাদে কাল বিয়ে হতে যাচ্ছে, তিনি কিনা নিজেই পেটে বাচ্চা বাঁধিয়ে বসে আছেন, এটা আমি মানতে পারছি না। একেবারে অসম্ভব। এসব আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি কি মহা আনন্দে নিতে পেরেছি নাকি? যা হবার তা তো হয়ে গেছে। এভাবে রাগ দেখিয়ে তো লাভ নেই। এখানে আমারই বা কি করার আছে? নোমান যেন প্রচণ্ড আশাহত হলো। সে ভেবেছিল শিরিন হয়তো তার সম্মানের জায়গাটার কথা ভাববে, অথচ ওর হাবভাব দেখে মনে হচ্ছে সে বেশ খুশিই হয়েছে। সে আরও দ্বিগুণ রেগে জিজ্ঞাসা করে, তোমার কি করার আছে মানে? এই বাচ্চা হলে লোকে কত কথা শোনাবে জানো তুমি? যেখানে আমি নতুন জামাই হিসাবে যাব, সবাই হাসাহাসি করবে, আমার আত্মীয় স্বজনরা মুখ টিপে হাসবে। আর হাসবে কি, এখনই যে অবস্থা শুরু হয়েছে, এটার কি ওনার বাচ্চা হওয়ার বয়স নাকি? আমার বন্ধুরাও হাসাহাসি করছে। কিচ্ছু বুঝতে পারছি না এখন আমি যে কি করব। বাড়ি ছেড়ে চলে আসব? পাগলের মতন সিদ্ধান্ত নেবে না একদম। আমি তোমাকে বুদ্ধি দিই, একেবারে সহজ হিসাব। শুধু যা যা শিখিয়ে দেব তাই শুনতে হবে। রাজি? সিরিন মাথা দোলালো। নোমানকে সে 3 বছর ধরে ভালোবাসে। আগামী মাসেই এই মানুষটাকে সে একান্ত নিজের করে পেতে চলেছে। যেখানে তার মায়ের এই ছোট্ট ভুলের জন্য ভালোবাসার মানুষকে হারাতে পারবে না, কোনোভাবেই না। নোমান বলল, তোমার মাকে বলবে আরও বেশি লোক জানাজানি হওয়ার আগেই আজকালের ভিতর এই বাচ্চাটা নষ্ট করে দিতে। এটা কিন্তু তোমাকে বলতেই হবে, না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মানুষের কাছে আমার মান সম্মান আছে, স্ট্যাটাস আছে, আর তোমার বাবা মা এই সময়ে এসে সেই সম্মানটা নষ্ট করতে শুরু করেছেন। সামান্য জ্ঞান বুদ্ধি নেই ওনাদের। সিরিন, আমি বারবার বলছি, আজ তুমি এই বাচ্চাটা নষ্ট করতে বলবে, আর সেটা না পারলে আমার সাথে তোমার পরিবারের কেউ যেন দেখাও না করে। নোমান, আমি বলবো তো, তুমি রেগে যাচ্ছ কেন এত? তোমার মায়ের জায়গায় আমার মা প্রেগনেন্ট হলে তুমি কি করতে? কি আর করতাম? মায়ের আর বাচ্চার সেবা করতাম, পিচ্চি বাচ্চার সাথে খেলা করতাম। এসব আলগা গল্প করো না। আমার খুব ভালো করেই জানা আছে তোমার বাবা মা জীবনেও রাজি হতো না। সাফ কথা জানিয়ে দিলাম, আমি একজন কর্পোরেট মানুষ। আমার ইগোতে কাউকে হার্ট করার সুযোগ দিলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আসছি এখন। আমাকে সময় দাও প্লিজ। নোমান, আমার কথা শোনো। কিন্তু নোমান ওর কথা না শুনেই রেগে গিয়ে চলে যায়। সিরিনের মায়ের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে। মায়ের কি একবারও ঘৃণা লাগলো না? এক রাশ রাগ আর বিরক্তি নিয়ে সে বাসায় ফেরে। পাড়ায় ঢুকতেই হাসমত চাচার মুদির দোকান। এক হালি ডিম কেনার ছিল তার। আশেপাশে তাকিয়ে সে দেখে নেয় কেউ ফলো করছে কিনা। মায়ের জন্য এলাকায় মুখ দেখানোর অবস্থা নেই শিরিনের। দ্রুত পায়ে দোকানে ঢুকে ফিসফিসিয়ে বলল, চাচা, 1 হালি ডিম দিয়েন। ডিম কিন্তু এখন 60 টাকা হালি বিক্রি করছি। যত টাকা হয় আপনি দিন তো, এই নিন টাকা। সিরিন 100 টাকার নোট বের করে দেয়। হাসমত টাকাটা নিয়ে ভুরু কুচকে জিজ্ঞেস করলো, তোমার জায়গায় তোমার বাপ থাকলে কত ঝাড়ি দিত এই দামের জন্য। তা তোমার বাপে কই গেছে? বউকে এই অবস্থায় ঘরে রেখে এত চাকরি বাকরি করলে হবে? সারা জীবন চাকরির জন্য দৌড়ে বেরিয়েই তো ঠিক বয়সে বাচ্চা কাচ্চার হলো না। তুমি হবার পরেই শেষ। চাচা, আমার না সময় নেই, রান্না বসাবো, আপনি ডিমটা দিন। আমার কথায় রাগ করলে নাকি আম্মা জান? রাগের কথাই তো বটে।
এই বয়সে এসে পেট নিয়ে ঘুরে বেড়ানো, তাও আবার জোয়ান মেয়ের সামনে, এসব কি ভাবা যায় নাকি? তা তোমার যে বিয়ে ঠিক হয়েছিল, আছে নাকি গেছে? তোমার বিয়ে দেওয়া এখন দায় হয়ে যাবে গো আম্মা। সিরিন লোকটার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। ডিমের প্যাকেট নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় সে। হাসমত অবশ্য এতে বেশ বিনোদিতই হয়েছে। পাড়ার এমন রসালো খবর এলে ফ্রিতে বিনোদন জোটে, তা থেকে সেই বা বঞ্চিত হবে কোন দুঃখে? কলিং বেল বাজছে। রেহানা বেগম রান্নাঘরে দুপুরের খাবার তৈরি করতে ব্যস্ত ছিল। হামজা সাহেব অফিসের জরুরি কাজে শহরে গিয়েছেন। একমাত্র মেয়ে সিরিনকে নিয়েই এখন বাসায় আছেন। মেয়ের পছন্দসই রান্না না হলে ভারী রাগ দেখাতে বসে যাবে সে। কলিং বেলের আওয়াজ পেয়ে একটা কাপড়ে হাত মুছতে মুছতে চিৎকার করে বললেন, আসছি, একটু ধৈর্য ধর না রে বাবা। তাড়াহুড়ো করে তিনি দরজা খুললেন। শিরিন মন খারাপ করে বাসার ভিতরে ঢোকে। রেহানা বেগম জিজ্ঞেস করলেন, কি রে, তুই না নোমানের সাথে দেখা করতে বাইরে গেছিলি? বিয়ের শপিং না করে কি কাজের জন্য বললি তখন? শিরিন ক্লান্ত ভঙ্গিতে জবাব দেয়, গেছিলাম, গেলাম, ফিরলাম। খালি হাতে ফিরে এলি যে? এমনি। মন খারাপ হয়েছে? না। রেহানা মেয়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না। আবারও জোর দিয়ে জিজ্ঞেস করলেন, তোর দোহাই লাগি, আমাকে বল, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে নাকি? নোমান বকা দেয়নি তো? আচ্ছা, আমি ওকে কল দিয়ে বুঝিয়ে বলছি। মায়ের এমন বিরক্তিকর কথায় প্রচণ্ড রেগে যায় সিরিন। সে জোর গলায় বলে ওঠে, কি কল দেবে তুমি? আমার মন খারাপের কারণটা হচ্ছে তুমি, মা। এটা বুঝতে পারছো না? তুমি যা করছো মুখ দেখানোর অবস্থায় রেখেছো? রেহানা বোকার মতো প্রশ্ন করলেন, কি করলাম আমি? সিরিন পূর্বের মতোই মেজাজ দেখিয়ে বলতে থাকে, কি করলে মানে? আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে, আর সেই তুমি কিনা নিজেই এখন পেটে বাচ্চা নিয়ে বসে আছো। তোমার জামাই ঘরে আসবে, সেখানে তুমি আর একটা বাচ্চা নিয়ে বিছানায় বসে থাকবে? এসব করার আগে একটুও লজ্জা করলো না তোমাদের? এভাবে বলছিস কেন মা? আমাদের অজান্তে হয়ে গেলে এখন আমি কি করব? আমারও তো লজ্জা কম লাগছে না, কিন্তু এখন তো কিছু করারও নেই। কপালে ছিল, হয়েছে। কোনো কপালে ছিল না, এসব তোমাদের দোষ। আর কে বলেছে করার নেই? তুমি এই বাচ্চা নষ্ট করে ফেলবে, না হলে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অসম্ভব! সন্তান ওপরওয়ালা দেওয়ার মূল্যবান সম্পদ, তুই এই সম্পদকে নষ্ট করতে বলছিস? আমাকে কখনোই মাফ করবেন না ওপরওয়ালা। কত বড় পাপের কথা বলছিস এসব? পেটে এতখানি পাপ নিয়ে ঘুরতে তোমার লজ্জা করবে না? রেহানা বেগম আহত গলায় জবাব দিল, এটা আমার বৈধ সন্তান রে বোকা, তোর নিজের বাবার সন্তান। এবার চুপ কর, তোর দোহাই লাগি আমি। তুমি এই বাচ্চা নষ্ট না করলে আমি সুইসাইড করব। মেয়ের কথায় একরকম নিরুপায় হয়ে পড়লেন তিনি। কিছুক্ষণ ভেবে ধীর গলায় জানালেন, আচ্ছা, তোকে কিছু করতে হবে না, আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো। তোর বাবা শহরে গেছেন, উনি ফেরার আগেই নষ্ট করব, না হলে সে কখনোই করতে দেবে না। সিরিন ভুরু কুচকে মায়ের দিকে তাকালো। ঠিক বলছো তো? ঠিক আর ভুলের কি আছে? তুই চাস না এই সন্তান আসুক? কষ্ট করে এতদিন বড় করে সন্তানকে জলাঞ্জলি দিয়ে অনাগত সন্তানকে কিভাবে সমর্থন করব আমি? সিরিন মায়ের দিকে এগিয়ে আসে। তারপর সোফায় রেহানাকে বসিয়ে ক্ষণিক মুহূর্ত তার পেটের দিকে তাকিয়ে রইল। তার দুই চোখ ছলছল করছে। রেহানা বেগম স্পষ্ট সেটা টের পেলেন। মেয়ের মুখটা আলতো করে ধরে জিজ্ঞেস করলেন, এত কষ্ট পাচ্ছিস কেন? আমাকে আর কি কি করতে হবে বল, করছি তো। না মা, কিচ্ছু করতে হবে না, এই বাচ্চাকে নিয়ে আমার সমস্যা নেই। কিন্তু মা, নোমানকে আমি কত ভালোবাসি, তুমি তো সবই জানো। কবে কবে ওর প্রতি এত দুর্বল হলাম আমি, চাইলেও এখন নিজেকে দূরে সরাতে পারছি না। ভালোবাসা জিনিসটাই বোধহয় এমন একটা ম্যাজিক, সময়ে অসময়ে যন্ত্রণার আগুনে পোড়াবে, নির্বোধের কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলবে এটাই ঠিক। মা, ওকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারি না যে। তোমার এই সন্তান জন্মালে ওর অফিসের কলিগরা টিটকারি করবে, আমার শ্বশুরবাড়ির লোকেরা সমালোচনা করবে। রেহানা বেগম ছোট্ট করে একবার শ্বাস ফেললেন। সিরিন আবারও বলতে থাকে, মা, শুধু নোমানের বাসা না, তুমি আমাকে যেখানেই এখন বিয়ে দাও না কেন, সবখানেই এই কথা নিয়েই হাসি তামাশা চলবে। তুমি কি চাও আমরা এই অবস্থার মধ্যে পড়ি? না, চাই না। তুই খেতে বস, আমি সব গুছিয়ে ডাক্তারের কাছে যাব। আমার সাথে যাবি? শিরিন আমতা আমতা করে বলো, অসম্ভব! ডাক্তার আমাকে দেখলে আগে ভাববে আমি বাচ্চা নষ্ট করতে এসেছি।
তারপর যখন জানবে বাচ্চাটা তোমার আর তুমি নষ্ট করছো, তখন কি একটা অবস্থা হবে জানো তুমি? রেহানার মুখটা মলিন হয়ে গেল। পৃথিবীর কোথাও যেন বিন্দুমাত্র তল খুঁজে পাচ্ছেন না তিনি। চুপচাপ রান্নাঘর থেকে মেয়ের জন্য খাবার এনে টেবিলে রাখলেন। তারপর হাত মুখ ধুয়ে নিচের ঘরে চলে গেলেন। খাটের উপর বসে করুণ দৃষ্টিতে একবার নিজের পেটের দিকে চেয়ে ঝপ করে উঠে দাঁড়ান। দ্রুত পায়ে বাইরে এসে দেখেন শিরিন তখনও খাবার খাচ্ছে। মেয়েকে আর কিছু বলার প্রয়োজন নেই, হয়তো ছিল, তবে তার গুরুত্ব এখন নেই। নিঃশব্দে ঘর থেকে বের হয়ে দরজা খুলতেই দেখলেন হামজা সাহেব ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন। রেহানার বুকটা ধক করে উঠল। ঠিক দেখছে তো? তুমি? হ্যাঁ, কিন্তু আমাকে দেখে এভাবে ভয় পেলে কেন? কোথায় যাচ্ছ তুমি? রেহানা বেগম একবার ঘরের ভিতর উঁকি দেয়, তারপর ফিসফিস করে স্বামীকে বলতে থাকেন, বলছি একটু নিচে চলো। এখানে বলতে পারবে না? কিন্তু কেন? আহা চলোই না, এত কথা বাড়িও না। রেহানা বেগম স্বামীর হাত ধরে টেনে বাইরে বেরিয়ে নিয়ে আসে। শুনশান রাস্তা, নিঃশব্দ পরিবেশ, পৃথিবীটা হঠাৎ থমকে গেছে যেন। হামজা সাহেবের চোখে মুখে এক রাশ প্রশ্ন। কি হয়েছে রেহানা? তুমি এমন ভয় পাচ্ছ কেন? আমার গর্ভের এই সন্তান। হ্যাঁ, আমাদের সন্তান। কেন, ওর কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু এই বাচ্চা রাখা যাবে না। আমি বাচ্চাটা নষ্ট করে ফেলবো। হামজা সাহেব চমকে উঠলেন। রেহানা এসব সজ্ঞানে বলছো তো? মানে কি? কি বলছো তুমি? বাচ্চা নষ্ট করবে মানে? এত বড় পাপের চিন্তা কিভাবে করলে? অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। এই বাচ্চা হলে অনেক ঝামেলা হয়ে যাবে। সবাই মুখ টিপে হাসাহাসি করছে আমাদেরকে নিয়ে। তো আমরা কোনো অবৈধ বাচ্চার জন্ম দিচ্ছি না রেহানা, এটা আমাদের সন্তান, বৈধ সন্তান। তোমার বুক কাঁপলো না এটা বলতে? কিসের লোকের ভয়? চুপ করো একদম। মানুষের সমালোচনার মুখে আমি থুতু দিই। জীবনের বড় একটা সময় না খেয়ে ভালো কাপড়ের অভাবে আমি বেঁচে থেকেছি। মানুষ তখনও আমাকে নিয়ে আলোচনা করতে আসেনি, আর এখন আমি তাদের সমালোচনার ভয়ে নিজের সন্তান নষ্ট করব? যুগ পাল্টেছে, সমাজ পাল্টেছে, কিন্তু ওপরবেলার নিয়ম পাল্টায়নি। আমার কিছু ভালো লাগছে না। তুমি যত সহজে বলে যাচ্ছ, পৃথিবীর মানুষ তত সহজ নয় যে সব সময় তোমাকে ভাবতে হবে না। হাঁটতে যাবে? চলো, পার্ক থেকে ঘুরে আসি, মনটা ফ্রেশ হবে। আমার হাত ধরো দ্রুত। আজকে আমাদের অনাগত সন্তানের প্রতি ভালোবাসা সেলিব্রেট করব। রেহানা ঠোঁট কাঁপছে, কিন্তু একটা শব্দও উচ্চারণ করতে পারছে না সে। স্বামীর হাত ধরে রাস্তায় নেমে পড়ে। পার্কের মানুষের ভিড়, দূরে আড়ালের আবডালে প্রেমিক প্রেমিকার লুকোচুরি, এই সব কিছুকে ছাপিয়ে রেহানার নজর কাড়ছে ছোট্ট বাচ্চাদের ছোটাছুটি। তার গর্ভের বাচ্চাটিও তো এভাবেই ছুটে বেড়াবে ছোট ছোট হাত পা নিয়ে, অথচ তাকে কিভাবে সে মেরে ফেলবে। রেহানার মনে পড়ে তার বয়সী এখনো বহু নারী গ্রামে গ্রামে, শহরে শহরে মা হচ্ছেন। কেবল সে এই শিক্ষিত সমাজে বাস করে বলে নিজের অস্তিত্বটা কি মুছে ফেলবে নাকি? যে মিথ্যে হাইফাই সোসাইটির জন্য এত বড় ত্যাগের সিদ্ধান্ত তাকে নিতে হচ্ছে, সেই সোসাইটি তাকে কি বা দিয়েছে? রেহানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। হামজা বলল, আমার ওপর রাগ নেই তো? ছি ছি, এসব কি বলো তুমি? আমি ক্ষমা প্রার্থনা করলাম। সৃষ্টিকর্তা আমাকে ইশারা দিয়েছেন তোমাকে এত দ্রুত বাসায় পাঠিয়ে, এরপরও আমি ভুলের মধ্যে থাকি কি করে? হামজা সাহেব মুচকি হাসলেন, তবে কোনো কথা বললেন না। প্রায় সন্ধ্যার কাছাকাছি দুজনেই বাসায় ফেরেন। শিরিন উদ্বিগ্ন হয়ে মায়ের অপেক্ষা করছে। একসাথে বাবা মা দুজনেই ফিরবে এমনটা সে কল্পনাও করেনি। কিছুটা ভয় ভয় নিয়ে সে দুজনের জন্য দরজা ছেড়ে দেয়। মা কি কাজটা করতে পেরেছেন জিজ্ঞেস করার সাহস হয়নি শিরিনের। হামজা সাহেব স্ত্রীকে ঘরে যেতে বলে শিরিনকে ডাক দিলেন। শিরিন, আমার পাশে বসো। শিরিন চুপচাপ বাবার পাশে বসলো। দেখো মা, তোমরা শিক্ষিত হয়েছ, আধুনিক সমাজে তোমাদের জীবনযাপন সবই ঠিক আছে, কিন্তু একটা বাচ্চা নিয়ে এত সীতাকাণ্ড ঘটে যাবে আমি কখনো কল্পনাও করিনি। তোমার অবস্থাটা বুঝতে পারছি, তবে নোমান এমন সমস্যা সৃষ্টি করবে এটা আমাকে অবাক করেছে। যাই হোক, নোমানের বাবাকে কল দিয়েছিলাম, ভদ্রলোক কিছুক্ষণের মধ্যেই বাসায় আসবেন। সব কিছুর একটা সহজ সমাধান দরকার। আর বাচ্চাটা? সে আছে, আর পৃথিবীতেও আসবে। অনেক হয়েছে এই বিষয় নিয়ে, আর নয়। তোমার হবু শ্বশুর আসছেন, ওনার সাথে খোলামেলা আলোচনা করব। আমার অনাগত সন্তান নিয়ে তাদের সমস্যা হলে এই বিয়ে হবে না।
তারা নিজেদের বিবেকহীনতার পরিচয় দিলে এমন পরিবারে তোমার বিয়ে হলে তুমি কোনো দিনই সুখী হতে পারবে না, এটা মনে রেখো। বাবার কথায় শিরিন চমকে ওঠে। যার কথা ভেবে নিজের রক্তের ভাই বোনকে সে পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে, তারা কি সত্যিই মেনে নেবেন? ব্যাপারটা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসার অবস্থা হয় ওর। মেয়ের এই চরম উদ্বিগ্নতা টের পাচ্ছেন হামজা সাহেব, কিন্তু শিরিনকে কিছুই বুঝতে দিলেন না। এমন স্বাভাবিকভাবেই তিনি সোফা থেকে উঠে গেলেন, যেন এতক্ষণ এখানে কিছুই ঘটেনি। শিরিন চুপচাপ বসে দাঁত দিয়ে নখ কাটতে ব্যস্ত। বাবাকে সে বোঝাতে পারবে না নোমানকে সে কতখানি ভালোবাসে। বাবা কি ভালোবাসার মূল্যায়ন করতে জানেন? কে জানে। চাচাতো বোন নিশাত একদিন ছাদে ডেকে নিয়ে তাকে বলছিল, শিরিন, তোর বড্ড বয়স কম। এই বয়সে মেয়েদের আবেগ থাকে বর্ষাকালে জলের মতন টইটুম্বর। তোর মধ্যে আমি সেগুলোর কোনোটাই কমতি দেখছি না, কিন্তু ভালোবাসার প্রতি এতটা আবেগী হয়ে যাস না, যার কারণে তোকে একদিন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়, সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। মাথাটা প্রচণ্ড ধরেছে, এক কাপ কফি বানাতে পারলে ভালো হতো। এত এত দুশ্চিন্তা নেওয়া যাচ্ছে না। শিরিন উঠে দাঁড়িয়ে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। মা এখনো রান্নাঘরে নেই। মায়ের জন্য তার প্রচণ্ড মায়া হচ্ছে, কিন্তু কেন জানি মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। হয়তো নিজের সুখের প্রতি তীব্র আবেগ মায়ের প্রতি ভালোবাসাকে ফিকে করে দিচ্ছে। সন্ধ্যার কিছুক্ষণ পর নোমানের বাবা জনাব রহমান সাহেব শিরিনদের বাসায় কলিং বেল বাজালেন। শিরিন তখন নিজের ঘরে খাটে বসে আকাশ পাতাল চিন্তায় ব্যস্ত। কলিং বেলের শব্দ পেয়ে ধরফরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘর থেকে বের হতেই দেখে তার বাবা হামজা সাহেব ইতিমধ্যে দরজা খুলে দিয়েছেন। পথে কোনো সমস্যা হয়নি তো? জি না, তেমন কিছু না, সব ঠিক আছে। ঠিক ভুলের হিসাব করতে আপনাকেই ডেকে নিয়ে এসছি ভাই, আসুন। রহমান সাহেব ডাইনিং রুমে ঢুকে একটা মিষ্টির প্যাকেট শিরিনের দিকে এগিয়ে দিলেন। শিরিনের মুখটা শুকিয়ে আছে। কি ব্যাপার শিরিন, সারাদিন কি খাওয়া দাওয়া হয়নি? মুখটা অমন শুকিয়ে আছে যে। খেয়েছি আঙ্কেল, আমি ঠিক আছি, আপনি বসুন, আমি নাস্তা নিয়ে আসি। সে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেও ভিতরে ঢুকলো না। কিছুটা দূরে দাঁড়িয়ে বাবা এবং নোমানের বাবার কথা শুনতে থাকে। হামজা সাহেব বলছেন, ভাই, এভাবে আত্মীয় বাড়ি মিষ্টি নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। এসব আমার ভালো লাগে না একদম। আপনি এসেছেন, এতেই অনেক কিছু। রহমান হেসে ওঠেন, যেন হামজা সাহেবের কথায় তিনি প্রচণ্ড আনন্দ পাচ্ছেন। আসলে এটা আমার আজন্ম স্বভাব। কোথাও গেলে খালি হাতে যেতে পারি না, বংশগত অভ্যাস বলে কথা। কথা বলতে বলতে রহমান সোফায় বসলেন। রেহানা বেগম তখনও ঘর থেকে বের হননি। প্রচণ্ড ভয় আর লজ্জা তাকে গ্রাস করে ফেলেছে। তার সন্তানকে নিয়ে এখন মানুষের সাথে বসে আলাপ আলোচনা করতে হচ্ছে। একজন মায়ের কাছে এর চেয়ে অপমানজনক আর কি হতে পারে? তবে হামজা যেটা সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনো ভুল নেই। এক সন্তানের জন্য আর এক সন্তানের হবু শ্বশুর বাড়িতে সমস্যা হোক, সেটা তারা কেউই চান না। দেওয়ালে একরকম কান পেতে তিনি সবার কথা বোঝার চেষ্টা করছেন। রহমান বলেন, কি হয়েছে বলুন তো, এভাবে জরুরি তলব? যদিও আমি মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছি। জি ভাই, আমার ধারণা আপনি সমস্তটাই জানেন, তারপরেও একটু বিস্তারিত খুলে বলা ভালো। শিরিনের মা মানে আমার স্ত্রী রেহানা বেগম অন্তঃসত্ত্বা হয়েছেন। আমাদের ঘরে আরও একটা সন্তান আসতে চলেছে। রহমান মাথা দোলালেন। হয়তো কি বলবেন সেটাই ভাবছিলেন। বাচ্চা হবে তা বেশ ভালো, কিন্তু হঠাৎ এই বয়সে এসে এই সিদ্ধান্ত, আসলে কি বাচ্চার প্রয়োজন ছিল? যাবতীয় সব কিছু তো শিরিন মা একাই সামলাতে পারতো। ব্যাপারটা এখন প্রয়োজন কিংবা অপ্রয়োজনের নয়, সৃষ্টিকর্তার মর্জি হয়েছে, তিনি কৃপা করেছেন। হ্যাঁ, তাও বটে, কিন্তু এখানে আমার কার্যটা কি যদি একটু বলতেন? দেখুন ভাই, আমি এবং রেহানা চাই আমাদের সন্তানটা পৃথিবীতে আসুক। তাকে শিরিনের মতন করে আমরা মানুষ করব। শেষ বয়সে না হয় বুড়ো বুড়ি আমাদের সন্তানটার সাথেই সময় কাটিয়ে দিলাম। কিন্তু এখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। কিছুদিন পরেই আমার শিরিন মা আপনার ঘরের বউ হতে চলেছে, আর এটা নিয়ে যত ঝামেলা সৃষ্টি। আজ আপনাদের ছেলে নোমান শিরিনকে ডেকে কড়াভাবে বারণ করে দিয়েছে, এই সন্তানটা জন্ম দেওয়া যাবে না। বাচ্চাটা পৃথিবীতে এলে নাকি ওর মানুষের কাছে নাক কাটা যাবে। অফিসের কলিগরা হাসি তামাশা করবে। এমনকি এটাও শুনেছি নোমান বিয়ে করতেও নারাজ হচ্ছে।
রহমান সাহেবের মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে কথাগুলো হয়তো চিবিয়ে হজম করছে। এসব বিষয় নিয়ে তার যেন কোনো মাথা ব্যথাই নেই। কিছুটা আমতা আমতা করে তিনি উত্তর দিলেন, হামজা ভাই, নোমানের অবস্থাটা আপনি একবার বোঝার চেষ্টা করুন। সে কিন্তু ভুল কিছু বলেনি। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি সমাজের সব মানুষও একরকম হবে না। এটাও বড় সত্য কথা। তা আপনিও জানেন, আমিও জানি। বিয়ের ব্যাপার আপনি আমার সিদ্ধান্ত জানতে চাইছেন, তাই তো? আপনার সন্তান পৃথিবীতে আসবে, এখানে আমার বলা কি থাকবে? অসুস্থ প্রতিযোগিতার সমাজের কথা ভেবে আমি কোনো পাপের ভাগীদার হতে চাই না। দুনিয়াতে আজ আছি, কাল নেই। আপনার একটা কেন, 10টা সন্তান হলেও আপনার মেয়ের সাথে নোমানের বিয়ে দিতে আমার কোনো আপত্তি থাকবে না। তবে আপনার কাছে একটা অনুরোধ, বিয়ের আগে নোমান বা আমার পরিবারের কাউকে দয়া করে জানাবেন না। আমি ওদের সবাইকে বলবো বাচ্চাটা নেই। হামজা চমকে ওঠেন। জেনে শুনে এত বড় মিথ্যে কথা কিভাবে বলবে সে? তাছাড়া কিছুদিন পরে বেবি বাম্প হবে। তার বিবেকে কখনোই এই বিষয়টি সাড়া দেবে না। এটা কি বলছেন? এত বড় সত্যি আমি কিভাবে লুকাবো? ভাই সাহেব, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনার কিংবা আমার কাছে যতটা সহজ মনে হয়, দুনিয়ার সবার কাছে ততটা সহজ না। নোমান হয়তো এখন ফ্যান্টাসির জগতে আছে। যুগ পাল্টেছে। একসময় আমি আর্মিতে চাকরি করতাম, আর এখন আমার ছেলে করে কর্পোরেট লেভেলে। সবার অবস্থা সমান হবে না। আমরা আসলে আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারিনি, আর এই কারণেই বিয়ের ব্যাপারে আমাকে ডাকতে হলো আপনার। যাই হোক, আমরা পুরুষেরা যত সহজে মেনে নিই না কেন, ঘরের মহিলারা একটু আধটু এই বিষয় নিয়ে কথা তুলবেই। তাই আপাতত বিষয়টি এড়িয়ে গেলেই ভালো হয়। রহমান সাহেবের কথা হামজার কাছে খুব একটা সুবিধের লাগে না, কিন্তু মানুষটা ভালো। কথায় এবং কাজে তিনি সব সময় একরকম থাকেন। মানুষটার কথাও ফেলে দেওয়ার মতন নয়। দূরে সিরিন তখনও দাঁড়িয়ে আছে, নাস্তা নিয়ে আসার সাহস পাচ্ছে না। রহমানের প্রতি বিশ্বাস এবং মেহের মুখের দিকে তাকিয়ে তিনি আর দ্বিমত করতে পারলেন না। রহমান ভাই যখন কথা দিয়েছেন, তখন এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। আর এইটুকু ভরসা ওই মানুষটার প্রতি তার আছে। সব কিছু প্রায় একরকম গোপন রেখেই সিরিন এবং নোমানের বিয়ে সম্পন্ন হলো। নোমান জানে না তার কাছে এখনো কত বড় সত্যি লুকায়িত আছে। বাসর ঘরে ঢুকে নববধূকে একান্ত নিজের করে পাওয়ার আশঙ্কা যেন সে ভেসে যাচ্ছে মেঘেদের দলের সাথে। সেই ভেসে যাওয়ার ঘোর কাটে বাসর ঘরে শিরিনের হাত ধরার পূর্বেই। শিরিন ঘোমটা নামিয়ে ইতস্তত করে নোমানকে বলল, আমাকে পেয়ে কি তুমি খুশি? অবশ্যই খুশি। নানান সমস্যার সমাধানের পর আমি তোমাকে পেয়েছি। তুমি আমার জীবনের কাঙ্ক্ষিত নারী। তোমাকে না পেলে হয়তো আমার জীবনটাই বৃথা হয়ে যেত। তবে সেদিন কেন বলেছিলে আমার ভাই বা বোন জন্মালে তুমি আমাকে বিয়ে করবে না? তুমি কি জানতে না আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোটা তোমাকেই বাসতাম? নোমান যেন এই প্রথম নারীদের মতন তীব্র লজ্জা অনুভব করতে থাকে। তার কাছে যথাযথ উত্তর নেই। স্ত্রীর প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে সে বলে, যা হওয়ার তা হয়েছে, বাদ দাও তো এখন। আজকে আমাদের এইসব বিষয়ে আলোচনা করার সময়? আমার কাছে মনে হচ্ছে এটাই উপযুক্ত সময়। আমাকে স্পর্শের আগেই তোমার জানা দরকার, কারণ তুমি জানো না আমার মায়ের সন্তানটি পৃথিবীতে আসছে। আর এটা তোমার বাবাও খুব ভালো করেই জানেন। আমি তোমাকে বিয়ে করলেও সে জন্মাবে, না করলেও সে জন্মাবে। বাবা হয়তো তোমার সাথে আমাকে বিয়েই দিতেন না। নোমান, আমার পরিবারের কাছে বিষয়টা খুবই স্বাভাবিক, কিন্তু আমি এখনো এটা ভেবে পাচ্ছি না তোমার কাছে কেন বিষয়টা অস্বাভাবিক। অতিরিক্ত সামাজিক হতে গিয়ে কেন এমন অসামাজিক সিদ্ধান্ত নিতে চেয়েছিলে তুমি? আমার বাবা কি বলেছে জানো? তার সন্তানের জন্ম মৃত্যু নিয়ে সিদ্ধান্ত নেবার তুমি কে? তবুও তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতন ভালোবাসি। আমার বাবা জানেন তোমাকে ছাড়া বাঁচতে আমার কষ্ট হবে। আচ্ছা নোমান, তুমি কি এখন আমাকে প্রতারক বলবে? নোমান কোনো জবাব দিতে পারে না, নির্বাক চেয়ে থাকে ওর দিকে। শিরিন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, বদ্ধ জানালা খুলে দিয়ে পিছন ফিরে তাকালো ওর দিকে। নোমানের প্রতিক্রিয়া জানবার তীব্র আকাঙ্ক্ষা, নাকি নিজের অনাগত ভবিষ্যতের সংশয়, ঠিক কোন বিষয়টি তাকে গ্রাস করছে তার নিজেই উপলব্ধি করতে পারছে না সে। দীর্ঘ একটা শ্বাস নিয়ে সে বলল, আচ্ছা, এর জন্য কি তুমি অপরাধীর কাঠঘোড়ায় আমাকে দাঁড় করাবে, নাকি আমাকে আমার বাবার কাছে ফিরে যেতে হবে? আমি সব কিছুর জন্যই প্রস্তুত আছি, কিন্তু এভাবে এত বড় একটা সত্যকে লুকিয়ে
তোমার সাথে সংসার করতে পারবো না। এমনকি আমি এটাও জানি না, যেখানে আমারই সমস্যা হচ্ছে না সেখানে তুমি আমার মায়ের রক্তের কেউ না হয়েও কেন এত প্রতিক্রিয়া দেখাচ্ছ। যাই হোক, সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা সম্পূর্ণই তোমার নিজের অধিকার। তোমার সিদ্ধান্ত সম্পর্কে আমি কোনো মতবিরোধ করব না। সেদিন একবার দীর্ঘ একটা শ্বাস নিল। কয়েকটা দিন তার ভিতর বাহির দাবানলের মতন ঝুলছিল, আজ তা থেমে গেছে। বুকের ওপর থেকে বিশাল একটা পাথর সরে গেল যেন। সে কি এখন মায়ের যোগ্য মেয়ের মতন কথা বলল? রেহানা বেগম কি মেয়ের এই পরিবর্তন দেখে খুশি হতেন? কে জানে। এই কথাগুলো আগে ভাগে নোমানকে বললেও সে পারত, কিন্তু পারেনি। কি জানি, সংশয় গ্রাস করেছিল হয়তো এতদিন। আজ মানুষটাকে নিজের করে পেয়েই হয়তো হারানোর ভয়কে ধোঁয়ার মতন উড়িয়ে দিয়েছে অজান্তেই। নোমান এসে সিরিনের হাত ধরল, তারপর আর কোলা করে জড়িয়ে নিয়ে বলল, আমাকে এতটা খারাপ ভাবো তুমি? মানে? আমি মানছি এই বাচ্চার জন্য সোসাইটিতে অনেক উপহাস শুনতে হবে, কারণ আমার সামাজিক কালচার একটু ওভাররেটেড মানসিকতা প্রয়োজন করে। তা তুমিও জানো, সমস্যা এইটুকুই যা। কিন্তু আমি এতটাও খারাপ নই শিরিন। তোমাকে আমি যখন ভালোবাসি, তোমার সবটাই ভালোবাসি। আমার আচরণ অতিরিক্ত নেতিবাচক হয়ে গেছিল, আমিও বুঝতে পারছি এখন। আমার আচরণের জন্য আমি ক্ষমা প্রার্থী শিরিন। নোমানের এই কথা শুনে শিরিনের দুই চোখ ছলছল করে উঠল। আজকে নোমানের চরিত্র যেন সে কিছুতেই মেলাতে পারছে না। খুশিতে আত্মহারা হয়ে নোমানকে সে জড়িয়ে ধরে। নোমানও দুই হাতের বন্ধনে তাকে আবদ্ধ করে নেয়। শুধু তার দৃষ্টি পড়ে থাকে জানালার ওপারে বকুল গাছের ছায়ায়। সিরিনের সংসার বেশ জোর কদমেই চলছে। ভালোবাসাবাসি, খুনসুটি, অফিসে যাওয়ার আগে নোমানের চুম্বন, দুই পরিবারের ফোনালাপের আত্মীয়তা, সব আলো যেন একদিন হঠাৎ করে ফিকে হয়ে গেল ডাইনিং টেবিলে খাওয়ার সময়। নিজের প্লেটের শিঙি মাছ ঝোল যখন তুলতে তুলতে সিরিনের শাশুড়ি বলে উঠলেন, পাঁচ কানে নানান কথা শুনছিলাম সিরিন। সিরিন তখন নিজের লোকমার ভাতটুকু মুখে নিচ্ছিল। শাশুড়ির কথায় হঠাৎ সেও সেটুকু মুখে নিতে পারল না। শাশুড়ির দিকে নির্বাক হয়ে পরবর্তী কথাটুকু শোনার জন্য নির্বাক চেয়ে রইল। সাহারা জামান বলল, তোমার বিয়ের আগে শুনেছিলাম তোমার আম্মা এই বয়সে এসেও গর্ভবতী হয়েছে। নোমানের বাবা বলেছিল বিয়ের আগেই নাকি বাচ্চাটা নষ্ট করে ফেলেছে, কিন্তু গতকাল শুনতে পেলাম তোমার ভাইয়ের বাচ্চাটা নাকি হচ্ছে। তার মানে আমাদেরকে মিথ্যে বলে সব ধামাচাপা দেওয়া হয়েছিল। এখন হয়তো বাচ্চাটা ছোট আছে, কিছু মাস যেতেই পেট উঁচু হবে। মাঝে মাঝে নোমান শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তোমার মা পেট উঁচু করে ঘুরে বেড়াবেন। মেয়ে জামাইয়ের সামনে ব্যাপারটা কেমন বিদ ঘুটে দেখাবে তা হয়তো উনি কল্পনাও করেননি এখনো। যাই হোক, তোমার মায়ের এ বিষয়ে বোধশক্তি না থাকলেও আমার তো আছে। আমি আমার ছেলেকে এই অবস্থায় পাঠাতে পারি না। দেখো শিরিন, তুমি আবার ব্যাপারটা অন্যভাবে নিয়ে কষ্ট পেও না যেন। যত যাই হোক, সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাচ্ছে না। আমার যেটা মনে হয়েছে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। ও হ্যাঁ, তোমার মাছের শিং মাছের ঝোলটা বেশ সুস্বাদুই হয় দেখছি। অনেকদিন পর মনে হচ্ছে পেট ভরে ভাত খেতে পারবো আজ। সাহারা যেমন পেট ভরে ভাত খেতে পারলেও সিরিনের গলা দিয়ে আর একটি দানাও নামলো না। চুপচাপ কিছুক্ষণ প্লেটের ভাতগুলো নিয়ে নাড়াচাড়া করে প্লেটটা নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। সাহারা জামানের কথাগুলো তার হজম করতে বেশ কষ্ট হচ্ছে। ইনিয়ে বিনিয়ে তিনি যে একরকম অপমান করারই চেষ্টা করলেন তা সে খুব ভালো মতোই বুঝতে পারছে। বাবার বাড়িতে সিরিনকে একাই যেতে হলো। শাশুড়ি মায়ের কথার ওপর নোমান খুব একটা জোর করতে পারল না। শিরিন একবার বলছিল, নতুন জামাই শ্বশুর বাড়িতে না গেলে ওরা কি ভাববে বলো তো? জবাবে নোমান জানিয়েছে, আমার যাওয়া না যাওয়া নিয়ে তো আত্মীয়তা বন্ধ হচ্ছে না। দেখো, মা যেটা চাইছেন না সেটা না করাই ভালো। কি দরকার নতুন সংসারে এমন ঝামেলা বাঁধানোর? তার চেয়ে বরং তুমিই ঘুরে এসো। বাবার বাড়িতে আসার পর থেকে যেন ও বাড়িতে একরকম দূরত্বই হারিয়ে যেতে শুরু করলো সে। সেখান থেকে খুব কম পরিমাণ কল আসে। সাহারা জামান এখনও রেহানা বেগমের সাথে কথা বলেনি। সিরিন একবার দিতে গেছিল, কিন্তু চুলার ভাত পুড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে তিনি ছুটে গেছেন। প্রায় 8 দিন কেটে গেলেও সিরিনকে নিয়ে ও বাড়িতে তেমন মাথা ব্যথা নেই। 9 দিনের দিন সন্ধ্যাবেলা নোমান সিরিনকে কল দিয়ে বলল, অনেক তো থাকলে এবার বাসায় আসো। শিরিন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি একা যাব? আমাকে কেউ নিতে আসবে না? বাবা একটু অসুস্থ আছেন, বড় ভাইয়া ভাবি তারাও কাজে ব্যস্ত।
এদিকে আমি অফিস থেকে ছুটি পাচ্ছি না, কি করব বলো? তুমি একটু ম্যানেজ করে চলে আসো প্লিজ। এতদিন পর নোমানের অনুনয় শুনে সিরিনের মনটা যেন হাওয়ায় মিঠাইয়ের মতন গলে যেতে শুরু করলো। তার মানে ও বাড়িতে কেউ তাকে ভোলেনি। বাবাকে কোনো রকম বুঝিয়ে সিরিন পরদিনই শ্বশুর বাড়িতে এসে হাজির হয়। রিক্সাওয়ালা লাগেজগুলো ডাইনিং রুমে গিয়ে এগিয়ে দিলেন। সিরিনের একমাত্র বড় যা ফাইজা তখন নিজের ছোট বাচ্চাটার জন্য খিচুড়ি রান্নায় ব্যস্ত। সিরিনকে দেখেই সে বলল, আরে সিরিন যে, একা একাই এলে নাকি তোমার বাবা দিয়ে গেলেন? এ বাড়ি থেকে তো কেউ নিতে যায়নি মনে হয়। হ্যাঁ ভাবি, নোমান বলল ওর অফিস থেকে ছুটি দিচ্ছে না, তাই বাবাকে ভুলভাল বুঝিয়ে ম্যানেজ করতে হলো। চাচাকে না হয় ভুলভাল বোঝানো যায়, মানুষকে কিভাবে বোঝাবে বলো? এই বাড়িতে কেউ তো চাইছিলই না তোমাকে এত তাড়াতাড়ি নিয়ে আসতে। শাশুড়ি মা একেবারে রেগে কাগুন হয়ে আছে। নোমান তোমাকে চলে আসতে বলায় উনি বলছিলেন এত তাড়াতাড়ি আসার কি দরকার, মায়ের সেবা যত্ন করে একেবারে ভাই বোন কোলে নিয়েই আসুক। সিরিন আর কোনো কথা জবাব দিতে পারে না। তার অনুপস্থিতিতে এ বাড়িতে নানান বিষয়ে চর্চা শুরু হয়েছে, আর ঠিক এই কারণেই কেউ তাকে নিতে যায়নি। এর চেয়ে করুণ গল্প একজন নববধূর জন্য আর কী বা হতে পারে? সিরিন কিছুই ভেবে পায় না। সামান্য একটা বিষয় নিয়ে এই পরিবারের মানুষ এত দূর ভাবছে, অথচ এখানে ভাবার মতন কোনো বিষয় নেই। ভালোবাসায় পাগল হয়ে সিদ্ধান্তটা এত তাড়াহুড়ো করে না নিলেও পারত সে। বুঝতে বড় দেরি হয়ে গেল তার। এত বড় আফসোস এখন কোথায় লুকাবে মেয়েটা? ঘণ্টাখানেক সময় নিয়ে নোমানের জন্য অপেক্ষায় জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকলো সে। সামনের সরু রাস্তাটা দিয়ে শহরের কত শত গাড়ি যায় গাড়ি আসে। মানুষ মানুষের গলার স্বরে হাসে, কেউ হাসে, শুধু নোমান আসে না। বরঞ্চ তার পরিবর্তে ঘরে ঢোকে শাহরাজামান। ভারী শরীরের ভারে মেঝেতে থপথপ আওয়াজ করছে। সিরিন সেই শব্দটুকুও টের পায়নি। শাহরাজামান খাটের ওপর পা দুলিয়ে বসলেন, তারপর বললেন, সিরিন, আজকাল এত কি ভাবো? সিরিন চমকে তাকায়। এই মানুষগুলোকে কেন জানি দু চোখের কোনো কোণাতে আর দেখতে ইচ্ছে করছে না। ভীষণ কষ্টে সমস্ত রাগ অভিমান চাপা দিয়ে সে হেসে বলল, মা, আপনি কখন এলেন? মাত্রই। তোমার কি মন খারাপ? কই না তো, মনে হচ্ছে একটু। যাই হোক, তোমাকে কিছু কাজের কথা বলি, কেমন? সিরিন চুপ করে আছে। সে জানে এই মুহূর্তে শাহরাজামানের কথাগুলো তার জন্য মোটেও কাজের কথা হতে পারে না, তবুও তাকে শুনতে হবে। শাহরা বলতে শুরু করে, তোমরা প্রেম করে বিয়ে করেছো, আমি কিছু বলিনি। বর্তমানে এসব খুবই সাধারণ বিষয়। আমার ছেলের খুশি আমার খুশি। তুমি মনে করতে পারো তোমার মায়ের প্রেগন্যান্সির কথা শুনে আমি রাগ করেছি, কিন্তু এসব কিছুই না। আমার রাগে কি বা যায় আসে বলো দেখি? বিষয়টা কি জানো মা, কারোর যদি নিজে থেকে বিবেকবোধ না থাকে তাহলে আমি যতই বলি না কেন বিশেষ লাভ হবে না। এসব আসলে মানুষের বিবেকের বিষয়, বুঝলে? শিরিন কটাক্ষ দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালো। সেই দৃষ্টিতে এক তীব্র রাগের প্রতিচ্ছবি। শাহরাজামান বোধহয় একটু ভয়ই পেলেন। নীরব মানুষ যখন মাথা চারা দিয়ে ঘুরে দাঁড়ায়, তার স্বাভাবিক ভয়ঙ্করের চেয়েও কয়েক গুণ ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি কাল আর বিলম্ব না করে চুপচাপ উঠে চলে গেলেন। দরজার পাশে দাঁড়িয়ে একবার পিছন ফিরে তাকিয়ে আর একটু দেখার চেষ্টা করতে ইচ্ছে করছিল তার, কিন্তু সাহস হলো না। অনেক রাতে নোমান বাসায় ফিরল। শিরিন তখন বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। নোমান তাকে জিজ্ঞেস করলো না, শিরিন তোমার কি মন খারাপ, বরং সিজি নিজে থেকে জিজ্ঞেস করলো, বাড়িতে আমার মায়ের ব্যাপার নিয়ে তোমাদের ভিতরে কোনো সমস্যা হয়েছে? জবাবে নোমান কি অদ্ভুতভাবে উত্তর দিল, সমস্যা থাকলে একটু আধটু কথা হবেই, এসব নিয়ে আর অযথা ভেবো না, ঘুমাও। কিসের ঘুম? তুমি কি কিছু বুঝতে পারছো না? এটা আমার মায়ের জন্য কত বড় অপমানের। সেই বিয়ের শুরু থেকে আমি লক্ষ্য করছি। আর কত বলতে পারো? লড়াই ভাবছো কেন? তোমাদের মধ্যবিত্ত সোসাইটিতে এটা খুবই নর্মাল, কিন্তু আমাদের কথাও একবার ভাবো। হাতের 5টা আঙুল তো এক হয় না। অযথা এটা নিয়ে কথা বাড়িয়ে ইস্যু বাড়িও না। আমার মায়ের জায়গায় দাঁড়িয়ে একবার ভাবো। নিজের কথাগুলো বলে নোমান বালিশ টেনে নিয়ে শুয়ে পড়ল। শিরিন বিছানা ছেড়ে উঠে দেওয়ালে পিঠ ঠেকিয়ে উদাস হয়ে ওর দিকে চেয়ে রইল। এতদিন সে ভালোবাসার নামে আবেগ পুষেছিল। আসলে ভালোবাসাটা একজন ধজ ভাঙা মানুষের কাছে অনেক আগেই ভুলের ভেতর ডুবে গেছে। পরদিন নোমানের যখন ঘুম ভাঙে, আশেপাশে কোথাও শিরিনকে খুঁজে পায় না। বেশ কয়েকবার ডেকেও সাড়াশব্দ না পেয়ে সে এদিক ওদিক খুঁজতে থাকে। তার বালিশের পাশেই একটা চিঠি। কিছুটা কাঁপা কাঁপা হাতেই চিঠিটা তুলে নেয় সে।
নোমান লোকে বলে অল্প বয়সী মেয়েদের আবেগ বেশি, হয়তো সে কারণেই আমিও ভালোবাসে একটু ভালোবাসা পাওয়ার লোভে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি এখনো জানি না আমার এই সিদ্ধান্তটা ভুল নাকি সঠিক, কিন্তু আমার মন বলছে আমি যা করতে যাচ্ছি সেটাই এখন উচিত। তোমাকে দোষ দেব না, এমনকি তোমার মাকেও দোষ দেব না। তবে একটা কথা বলার ছিল, সভ্যতার নামে তোমরা যে দেওয়াল তুলেছ সেখানে শুধু নিষ্প্রাণেরাই ঘুরে বেড়ায়, আর মানুষের রোজ মৃত্যু হয়। আমি সেই মৃত্যু দেখতে চাই না। তোমার সভ্যতায় আমার দম আটকে আসছে। কোনো একটা দিন নিজের স্বার্থের জন্য আমি একটি পবিত্র আত্মার সাথে অন্যায় করতে চেয়েছিলাম, আমার গর্ভধারিণী মাকে কাঁদিয়েছিলাম। আজ হয়তো সেটারই ফল পেলাম, তোমার ওই মিথ্যে সভ্যতার অবহেলা পেয়ে। ওপরবেলা যা কিছু বৈধ তা চিরসত্য। পৃথিবীর কোনো সমাজ, কোনো সভ্যতা সেই সত্যকে ভুল প্রমাণ করতে পারবে না। আমি আমার ভুলের শাস্তিটুকু মাথা পেতে নিয়ে এই শূন্য হাতেই আমার ঘরে ফিরলাম, ঠিক সেই মানুষটার কাছে যার কাছে মিথ্যে সমাজের চেয়েও আমি ছিলাম মূল্যবান। ওই মানুষটার এখন আমাকে ভীষণ প্রয়োজন। আমার ভুল সিদ্ধান্তের শূন্য কৌটোটি না হয় এইটুকু দিয়েই পূরণ করব। তো বন্ধুরা, শিরিনের সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।